আমি মারিয়া আক্তার, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি আর স্ত্রী বলছি। আমার হাজবেন্ডকে গত 19 জুলাই শেষ, 20 জুলাইয়ের শুরু ভোর রাতে, আনুমানিক সময় 3টা 20 থেকে ভোর রাত 4:45টার মধ্যে আমাদের বাসায় ডিবি, ডিজিএফআই, পুলিশ সহ কিছু পোশাকধারী এবং কিছু সিভিল সাদা পোশাকে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার বেডে আমার 2টা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে ও স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায়, যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক, তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না। নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা, মানে ভয়ঙ্কর। আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনই আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। তো সেই ভয়ঙ্কর রাত, ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, তারা কিছুই বলতেছিল না। তোকে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়। ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেই 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বিভৎস। যাই হোক, তখন নিয়ে যাওয়ার পরে আমরা ডিবি কার্যালয়ে যাই মিন্টু রোডে 7টার দিকে। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতিরঝিল থানায় গেলাম। যেহেতু খোঁজ মানে শুধুই ভয়ে ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কিনা, জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। 2বার করে হাতিরঝিল থানা যায়। তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল না। পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের ইসে ঘুরতেছিলাম। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না। নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল, তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর রাত 8টার দিকে, 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে ওঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি। কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি-শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে কোর্টে উঠতে হয়েছিল। তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই। তো তখন ও বলে যে এই রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে,
মানে একটা মানুষের উপর এরকম জানোয়ারের মতো, আমি জানি না অন্য কোথাও হয় কিনা, আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে। তো যখন ও বলতেছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপরে ওকে মানে শারীরিকভাবে যত নির্যাতন আছে, ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কিনা জানি না, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক 3-4 বার ও জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল। ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি। তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে অন্তত চিকিৎসার, মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন, ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, ও যেন সুচিকিৎসাটা পায়। আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয়, ও শুধু নৈতিকভাবে ও তো ওই ডাকসুর থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট, মানে নৈতিকভাবে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা, বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ও জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলার সাথে জড়িত। তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতন গুলো বন্ধ করা হয়। দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে জানি না। তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে, তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা।